আজ আমরা পড়ব ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ অনুসারে যেভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা জিরাফের উদাহরণের সাহায্যে ব্যাখ্যা। এখানে দেখো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা চার্লস ডারউইনের ছবি। ইনি বিখ্যাত প্রকৃতিবিদ ছিলেন। ইনি জন্মগ্রহণ করেন 1809 খ্রিস্টাব্দে, এনার মৃত্যু হয় 1882 খ্রিস্টাব্দে। উনি 1831 থেকে 1838 খ্রিস্টাব্দ পর্যন্ত, এখানে দেখো HMS ব্রিগেলস জাহাজটাকে দেখানো হয়েছে। এই জাহাজে করে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন। এখানে দেখো এই যে ডারউইন, ইনি আটলান্টিক ওশানের বিভিন্ন যে আইল্যান্ডগুলো আছে এখানের বিভিন্ন দ্বীপপুঞ্জে পরিভ্রমণ করেন এবং এখান থেকে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করেন। আইল্যান্ডগুলোর মধ্য থেকে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করে পরবর্তীকালে এই যে তার ভ্রমণের অভিজ্ঞতা, উনি তার এক লেখা বইয়ের মাধ্যমে আমাদের কাছে সে সম্বন্ধে তথ্যগুলো প্রকাশ করেন। ডারউইনের এই মতবাদকে বলা হয় ডারউইনবাদ। ডারউইনের এই মতবাদকে বলে ডারউইনবাদ। এটাই আমাদের কাছে ন্যাচারাল সিলেকশন নামে পরিচিত বা প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন থিওরি। ডারউইনের এই তত্ত্বগুলোকে ন্যাচারাল সিলেকশন থিওরি নামে অভিহিত করা হয় বা ডারউইনবাদ নামে অভিহিত করা হয়। এর অর্থই হলো প্রাকৃতিক নির্বাচনবাদ। এর আরেকটা নাম হলো প্রাকৃতিক নির্বাচনবাদ। উনি আজ আমরা পড়ব ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ অনুসারে যেভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা জিরাফের উদাহরণের সাহায্যে ব্যাখ্যা। এখানে তোমরা যে ছবিটা দেখছো, ইনি হলেন বিখ্যাত প্রকৃতিবিদ চার্লস ডারউইন। ইনি 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1882 খ্রিস্টাব্দে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইনি ইংল্যান্ডের শেষবাড়ি নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। চার্লস ডারউইন 1800, এখানে দেখো লিখছি, 1831 থেকে 1838 খ্রিস্টাব্দ পর্যন্ত HMS ব্রিগেলস নামক জাহাজে করে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন। এখানে দেখো আটলান্টিক ওশানের বিভিন্ন আইল্যান্ডগুলোকে দেখিয়েছি, এই বিভিন্ন দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন এবং এখান থেকে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করেন। এই নমুনাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, এবং আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জগুলোও চিত্রে দেখতে পাচ্ছ। পরবর্তীকালে এই নমুনার উপর এবং ওনার ভ্রমণ কাহিনীর অভিজ্ঞতা থেকে তিনি অভিব্যক্তি সম্বন্ধে যুগান্তকারী মতবাদ প্রকাশ করেন, যেগুলো অভিব্যক্তি অর্থাৎ ইভলিউশনের সাক্ষ্য বহন করে। তার এই মতবাদকেই বলা হয় ডারউইনবাদ। ইংলিশে একেই বলা হয় ন্যাচারাল সিলেকশন থিওরি অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনবাদ বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। উনি
59 খ্রিস্টাব্দে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে, এখানে দেখো ওনার লেখা গ্রন্থটার ছবি দিয়েছি, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটার লেখক দেখো বাই চার্লস ডারউইন এম.এ। দেখতে পাচ্ছ তোমরা, বইটার ছবি এখানে দিয়ে দিয়েছি। এই গ্রন্থে তার এই অভিজ্ঞতার কথা সম্পূর্ণভাবে বর্ণনা করেন, অর্থাৎ তার যে ন্যাচারাল সিলেকশন থিওরি আমরা তার লেখা অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই বইটা থেকেই কিন্তু পেয়ে থাকি। এই বইটা উনি লেখেন 1859 খ্রিস্টাব্দে। জিরাফের বিবর্তনের ক্ষেত্রে ডারউইনবাদের যে তত্ত্ব পাওয়া যায় সেটা কিন্তু ল্যামার্কবাদের থেকে সম্পূর্ণ আলাদা। প্রকৃতিবিদ ল্যামার্ক মানে জে ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক, তোমরা জানো যে উনি বলেছেন ক্রমশ খর্ব দৈর্ঘ্যের জিরাফের থেকেই নাকি দীর্ঘ গ্রীবা বিশিষ্ট জিরাফের উদ্ভব হয়েছিল, কিন্তু ডারউইনবাদ কিন্তু তা বলে না। ডারউইনবাদ অনুযায়ী তৎকালীন জিরাফের গ্রীবার দৈর্ঘ্য নাকি বিভিন্ন মাপের ছিল, অর্থাৎ ডারউইনবাদ অনুসারে উদ্বংশীয় জিরাফের দল বিভিন্ন গ্রীবার বা বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা সমন্বিত ছিল, বিভিন্ন দৈর্ঘ্যের। কিন্তু ল্যামার্ক বলেছে যে জিরাফের গলা বা জিরাফের দৈর্ঘ্য ক্রমশ ছোট থেকে বড় হয়েছে, কিন্তু ডারউইন বলেছে না, ছোট থেকে যে কেবল বড় হয়েছে তা নয়, জিরাফের গলা ছিল নাকি বিভিন্ন মাপের। এখানে তোমরা ছবিতেও দেখতে পাবে যে জিরাফের গলা ছিল বিভিন্ন মাপের। এই রকম গলা বিশিষ্ট জিরাফেরা উঁচু ডালের পাতার নাগাল পাওয়ার জন্য চেষ্টা করে এবং দীর্ঘতম গ্রীবার উদ্বংশীয় জিরাফেরাই প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্য পায়, অর্থাৎ যাদের গ্রীবা বড় ছিল তারাই কিন্তু প্রকৃতি থেকে গ্রিন সিগন্যাল পায়। দীর্ঘকাল প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্যে অভিযোজনমূলক বৈশিষ্ট্যটি এক জনু থেকে অন্য জনুতে অর্থাৎ জেনারেশন আফটার জেনারেশন বর্তায়, অর্থাৎ কয়েক জনু পর আমরা সুদীর্ঘ বা সমন্বিত জিরাফেরই কিন্তু অস্তিত্ব পেয়ে থাকি। প্রথমে ছিল বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা সমন্বিত জিরাফ, তারপর থেকে এরা যেহেতু পছন্দ করে উঁচু গাছের উঁচু ডালের পাতাগুলোকে, সেই জন্য পরবর্তীকাল থেকে যে জিরাফগুলো জন্মালো সবই কিন্তু উঁচু গলা বিশিষ্ট এবং এক জনু থেকে পরবর্তী জনুতে এই বৈশিষ্ট্য বর্তায়। ফলে বর্তমানে যে জিরাফের দলের আবির্ভাব ঘটেছে বা যে সকল জিরাফকে আমরা দেখে থাকি সবই কিন্তু সুদীর্ঘ গ্রীবা সমন্বিত। বর্তমানকালে জিরাফের মধ্যেও গ্রীবার দৈর্ঘ্যের তারতম্য দেখা যায়, তবুও বর্তমানকালে সমস্ত জিরাফের গ্রীবাই কিন্তু সুদীর্ঘ। তাহলে বুঝতে পারলে যে ডারউইনের মতে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা সমন্বিত জিরাফ থেকেই কিন্তু দীর্ঘ গ্রীবা সমন্বিত জিরাফকে প্রকৃতি নির্বাচন করায় বা প্রকৃতির অনুকূল্য লাভ করায় তাদেরই কিন্তু অস্তিত্ব আমরা বর্তমানকালে দেখতে পারি সুদীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফ রূপে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এরই একটি সচিত্র। নেক্সট দেখো আমরা চলে আসি আমাদের যে মেন বিষয়টা ছিল। দেখো আজকে আমাদের আলোচনার মেন বিষয় ছিল ডারউইনের প্রাকৃতিক যে নির্বাচনবাদ আমরা এতক্ষণ বুঝলাম,
তা সেইটা অনুসারে যেভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা জিরাফের উদাহরণের সাহায্যে ব্যাখ্যা। তোমরা ডারউইনবাদ আশা করি বই দেখে পড়েছো এবং ডারউইনবাদের যে 7টা প্রতিপাদ্য বিষয় আছে সেটা সম্পর্কেও নিশ্চয়ই অবগত হয়েছো। এখানে আমরা সেটাকেই ডারউইনবাদের যে 7টা তত্ত্ব আছে সেটাকেই জিরাফের উদাহরণের মাধ্যমে বর্ণনা করেছি। অর্থাৎ প্রত্যেকটা মতবাদকে, এখানে যে 7টা মতবাদ আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মতবাদকে জিরাফের উদাহরণের মাধ্যমে বর্ণনা করেছি। এটা কিন্তু তোমাদের 5 নাম্বারের প্রশ্ন হিসাবে আসে যে ডারউইনবাদের মতবাদগুলো একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করো। যেহেতু মতবাদগুলো তোমরা বই থেকে পেয়ে যাচ্ছ, সচরাচর বইগুলোতে এই রকমভাবে একটা উদাহরণের মাধ্যমে সবকটা বিষয়কে কিন্তু ক্ল্যারিফাই করা নেই। সেই জন্য আমি আজ এইখানে প্রত্যেকটা বিষয়কে জিরাফের উদাহরণের সাপেক্ষে বর্ণনা করছি তোমাদের সামনে। ফার্স্ট পয়েন্ট দেখো, অত্যাধিক হারে বংশবিস্তার। প্রাচীন ছোট গলাযুক্ত জিরাফেরা দ্রুত হারে প্রজননের মাধ্যমে বহু সংখ্যক অপত্য জিরাফ সৃষ্টি করে। অর্থাৎ প্রাচীন যে জিরাফ ছিল তারাই প্রজনন অর্থাৎ বংশ বিস্তারের মাধ্যমে বা জননের মাধ্যমে বহু সংখ্যক অপত্য জিরাফ সৃষ্টি করে। তাহলে আমি একটা জিরাফ থেকে অনেকগুলো উদ্বংশীয় জিরাফ বা অফস্প্রিং পেয়ে গেলাম। নেক্সট পয়েন্ট দেখো, খাদ্য বাসস্থানের অপ্রতুলতা। অর্থাৎ খাদ্য ও বাসস্থানের সংকট। দেখো, জিরাফের সংখ্যা বৃদ্ধির কারণে এবং সম অনুপাতে খাদ্যের পরিমাণ বা যোগান অর্থাৎ খাদ্যেরই যোগান ও বাসস্থানের আয়তন বৃদ্ধি না পাওয়ার কারণে খাদ্য ও বাসস্থানের অপ্রতুলতা দেখা যায়। অর্থাৎ প্রথম পয়েন্ট থেকে আমরা একটা জিরাফ থেকে অনেক কটা জিরাফ অফস্প্রিং হিসাবে পেয়েছি। এই প্রত্যেকটা অফস্প্রিংকে উপযুক্ত খাদ্য আর বাসস্থান দিতে হবে বেঁচে থাকার জন্য, কারণ এগুলো হলো বেসিক নিড। অন্ন, বস্ত্র, এখানে তো বস্ত্র না, অন্ন এবং বাসস্থান, অর্থাৎ খাদ্য এবং বাসস্থান, এই দুটো হলো জিরাফের ক্ষেত্রে বেসিক নিডস। এই দুটোর অপ্রতুলতা দেখা দিচ্ছে কারণ জিরাফের অফস্প্রিং হয়ে গেছে অনেকগুলো, তাই এদের ক্ষেত্রে অপ্রতুলতা অর্থাৎ এদের ক্ষেত্রে সংকট দেখা দিচ্ছে। নেক্সট পয়েন্ট দেখো, প্রকরণের সৃষ্টি। প্রাচীন ছোট গলা সম্পন্ন জিরাফের প্রজননে উৎপন্ন অপত্যগুলির মধ্যে লম্বা গলাযুক্ত অর্থাৎ অনুকূল প্রকরণের মাধ্যমে বা পজিটিভ ভ্যারিয়েশনের মাধ্যমে যারা লম্বা গলা পেয়েছে ও ছোট গলাযুক্ত এটা প্রতিকূল প্রকরণের মাধ্যমে জিরাফের সৃষ্টি হয়। অর্থাৎ তখন প্রকরণ বা ভ্যারিয়েশনের মাধ্যমে কিন্তু দুরকম গলাযুক্ত জিরাফই ছিল। অনুকূল প্রকরণের মাধ্যমে ছিল লম্বা গলাযুক্ত জিরাফ এবং প্রতিকূল প্রকরণের মাধ্যমে ছিল ছোট বা খর্ব গলাযুক্ত জিরাফ। নেক্সট দেখো, জীবন সংগ্রাম। একদিকে অপ্রতুল বা সীমিত খাদ্য ও বাসস্থান এবং অন্যদিকে বা অপর দিকে অত্যাধিক হারে প্রজননের সুযোগের কারণে বিভিন্ন দৈর্ঘ্যের গলাযুক্ত জিরাফের মধ্যে প্রতিযোগিতা চলে। তাহলে প্রথম পয়েন্টে বলেছি যে একটা জিরাফ থেকে অনেক জিরাফ উৎপন্ন হয়েছে। নেক্সট পয়েন্টে আমরা বলেছি যে খাদ্য আর বাসস্থান কিন্তু সীমিত, তাই এরা ওইটুকু পরিমাণের খাদ্য আর বাসস্থানের জন্য একে অপরের মধ্যে কি করবে না, লড়াই করবে, একে অপরের মধ্যে লড়াই করবে, মানে সংঘর্ষ হবে। সেটাই হলো জীবন সংগ্রাম। কেউ এখানে প্রকরণে বলেছি কেউ বা ছোট গলাযুক্ত, কেউ বা দীর্ঘ গলাযুক্ত, এদের মধ্যে কি হচ্ছে না জীবন সংগ্রাম। কাকে নিয়ে? খাদ্য এবং বাসস্থানকে নিয়ে চলছে জীবন সংগ্রাম। এই জীবন সংগ্রামের কারণে দেখো নেক্সট পয়েন্ট আসছে,
যোগ্যতমের উদ্বর্তন। দেখতে পাচ্ছ তোমরা যে একটা পয়েন্টের সঙ্গে অন্য পয়েন্টগুলো কিভাবে ইন্টার রিলেটেড। এই জন্য প্রথমে আমি যদি যোগ্যতমের উদ্বর্তন বলি, তারপর যদি অত্যাধিক হারে বংশবিস্তার বলি, তাহলে কিন্তু সম্পূর্ণ কাটা হবে। একটার সঙ্গে অন্যটা রিলেটেড, প্রথমটার সঙ্গে সেকেন্ডটা, তারপর সঙ্গে থার্ড, ফোর্থ, ফিফথ, এইভাবে রিলেটেড। অর্থাৎ পয়েন্টগুলো স্টেপ ওয়াইজই তোমাকে বলতে হবে। তাহলে নেক্সট দেখো, চলে আসি যোগ্যতমের উদ্বর্তন। লম্বা গলাযুক্ত জিরাফ অধিক খাদ্য সংগ্রহ করতে পারে, কিন্তু ছোট গলাযুক্ত জিরাফ যথেষ্ট খাদ্য সংগ্রহ করতে পারে না। ঠিক আছে, লম্বা গলাযুক্ত জিরাফ কেন এই ফেসিলিটিটা পেল? কারণ তারা উঁচু গাছের লম্বা পাতা খেতে সক্ষম ছিল, যেটা কিনা খর্ব গলাযুক্ত জিরাফ কিন্তু পারছিল না। তাই লম্বা গলাযুক্ত জিরাফই কিন্তু প্রেফারেন্সটা পেল, অর্থাৎ তারা খাদ্যের চাহিদা কিন্তু মেটাতে পারল উঁচু গাছের পাতা খেয়ে। কিন্তু ছোট গলাযুক্ত জিরাফ কিন্তু উঁচু গাছের পাতা খেতে অসমর্থ থাকলো। নেক্সট দেখো আসছে আমাদের প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ ন্যাচারাল সিলেকশন। দীর্ঘকাল জীবন সংগ্রামের ফলে দীর্ঘ গলাযুক্ত জিরাফ অধিক সংখ্যায় টিকে থাকে ও বংশবিস্তার করে, ও ছোট গলাযুক্ত জিরাফ ক্রমশ খাদ্যাভাবে মারা যায় ও বিলুপ্ত হয়। তাহলে প্রাকৃতিক নির্বাচন কি? প্রকৃতিতে রয়েছে অনেক উঁচু উঁচু গাছ, একসময় তো নিচু গাছের পাতা সবই শেষ হয়ে গেল, তখন জিরাফকে বেঁচে থাকতে চাইলে উঁচু গাছের পাতা খেয়েই একমাত্র বেঁচে থাকা তাদের পক্ষে সম্ভব ছিল। যেটা প্রায়োরিটি পাচ্ছিল বা যেটা খেতে পাচ্ছিল দীর্ঘ গলাযুক্ত জিরাফ। তাই সেটাই প্রকৃতির সঙ্গে সংগ্রামে, অর্থাৎ খাদ্যের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে দীর্ঘ গলাযুক্ত জিরাফই কিন্তু টিকে থাকলো। কিন্তু ছোট বা খর্ব গলাযুক্ত জিরাফ খাদ্যাভাবে, অর্থাৎ তাদের গলা যেহেতু ছোট, খাদ্যের অভাবে তারা কিন্তু মারা যায় এবং বিলুপ্ত হয়ে যায়। নেক্সট পয়েন্ট দেখো, নাম্বার 7, নতুন প্রজাতির সৃষ্টি। দীর্ঘ সময় অনুকূল প্রকরণ পুঞ্জীভবনের ফলে, মানে এই যে ভেরিয়েশনগুলো আসলো, ভেরিয়েশনটা কি? অনুকূল ভেরিয়েশন, অর্থাৎ দীর্ঘ গলাযুক্ত যে জিরাফ উৎপন্ন হলো অনুকূল ভেরিয়েশনের মাধ্যমে বা ভেদের মাধ্যমে বা প্রকরণের মাধ্যমে, তার ফলে প্রাচীন ছোট গলাযুক্ত জিরাফের প্রজাতিকে ধীরে ধীরে প্রতিস্থাপিত করে আধুনিক লম্বা গলাযুক্ত জিরাফ প্রজাতি স্থায়ীভাবে আবির্ভূত হয়। অর্থাৎ আধুনিক কালে যে জিরাফগুলো আমরা দেখি সবই কিন্তু লম্বা গলাযুক্ত, অর্থাৎ ভ্যারিয়েশনটা, অর্থাৎ দীর্ঘ গলাযুক্ত জিরাফের ক্ষেত্রে যে ভ্যারিয়েশন বা ভেদ, সেটা জেনারেশন আফটার জেনারেশন এসে, মানে এই দীর্ঘ গলার জন্য যে যে জিনটি, সেটা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে এসে গেছে এবং সেটাই কালক্রমে সেটাই কন্টিনিউ হচ্ছে। ফলে আধুনিককালে যে জিরাফগুলোকে আমরা দেখতে পাই সবই দীর্ঘ গলাযুক্ত এবং এইভাবেই পৃথিবীতে দীর্ঘ গলাযুক্ত জিরাফের আবির্ভাব ঘটে বা আবির্ভূত হয়।